আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে গুলশান থেকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কাজে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। আইন শৃঙ্খলা দ্রুত ঠিক করতে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি, জানিয়েছেন উপদেষ্টা নাহিদ। চলমান পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিতের সিদ্ধান্ত একনেক সভায়। 222 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্পের অনুমোদন, সময় মতো প্রকল্প বাস্তবায়নের তাগিদ। এক সপ্তাহ পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া। বর্তমান সরকারকে সময় দেবে বিএনপি, ঠাকুরগাঁওয়ে বললেন মির্জা ফখরুল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফরিদপুর 5 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার দিবাগত রাতে তাকে গুলশান থেকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়, তবে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৎকালীন ফরিদপুর 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফরুল্লাহ। পরে 2014 ও 18 সালে ফরিদপুর 4 আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হারেন তিনি। সর্বশেষ 2024 সালের নির্বাচনেও 23,969 ভোটে নিক্সনের কাছে পরাজিত হন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। গণপিটুনিতে নিহত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা। বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গতকাল সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পায় কয়েকজন শিক্ষার্থী। এই সময় বিক্ষুব্ধ কয়েক শিক্ষার্থী তাকে গণপিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির হাতে তুলে দেয়। পরে প্রক্টোরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করে। গুরুতর আহত শামীমকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করার পর রাত 10টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ ও শামীমের পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহত শামীম মোল্লা আশুলিয়ার কাঠগড়া মোল্লাবাড়ির ইয়াজউদ্দিন মোল্লার ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের 39তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বিরুদ্ধে গত 15 জুলাই রাতে ভিসির বাসভবনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে। এখনো কাজে না ফেরা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা লুকিয়ে আছে তারা আর পুলিশে যোগ দিতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পলাতক পুলিশ সদস্যরা অপকর্মে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীকে দেয়া ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল জনগণ ভোগ করবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন এসএম ভয়েস। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যায় শেখ হাসিনা সরকার। আত্মগোপনে যায় পুলিশ, পরে কাজে যোগ দেন বেশিরভাগ পুলিশ। তবে পুলিশ হেডকোয়ার্টার বলছে এখনও আত্মগোপনে 187 জন পুলিশ সদস্য। এর মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, এসআই, সার্জেন্ট রয়েছে। গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যারা কর্মযোগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নাই। যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে, আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য, খুবই নগণ্য। আপনারা এই অনেক সময় বলে এত বাট সংখ্যা খুবই নগণ্য, বাট এরা বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নাই। এদের যদি পারেন আপনারাও আমাদের কাছে ধরিয়ে দেন। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে। প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনেছি। যেমন এই যে ম্যাজিস্ট্রেট পাওয়ারটা, এইটার সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ। দেশের স্বার্থে সীমিত সময়ের জন্য সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা আর থাকবে না বলেও জানান তিনি। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।
আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত ঠিক করতে এবং জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। অন্যদিকে সেনাবাহিনী মাঠে থেকে জনপ্রশাসন সহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছেন সচিব মুখলেসুর রহমান। গতকাল সচিবালয়ের সাংবাদিকদের এসব তথ্য জানান তারা। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর বেশিরভাগ সদস্য পলাতক থাকায় এলোমেলো হয়ে পড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। কর্মক্ষেত্রে যোগ দিতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশনা দেওয়া হলেও তা খুব একটা কাজে আসেনি। এমন পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে আগামী 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীর কর্মকর্তাদের। জনপ্রশাসন সচিব বলেন, দায়িত্ব পালনে অন্য কোনো বাহিনীর সাথে দ্বন্দ্ব তৈরির সুযোগ নেই। সরকার মনে করছে এই পরিস্থিতিতে যেহেতু মাঠের বিস্তৃত পর্যায়ে আমাদের সেনাবাহিনীর বিভিন্ন লেভেল কাজ করছে, এরা মনে করেছে যে আমাদের এটা হলে দি পারপাস অফ দি গভর্নমেন্ট ইজ সিকিউর দি সিটিজেন্স অ্যান্ড উই আর সার্ভিং ফর দি স্টেট। এই জন্য এটা এখন ফিল করা হলো যে এই মুহূর্তে এটা দরকার এবং একটা টার্গেট বলে দেওয়া হয়েছে অনলি ফর 60 days। জনবান্ধব পরিবেশে মানুষ চলাচল করতে পারে, সিকিউর ফিল করে, মানুষের মধ্যে যেন আস্থা থাকে, সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে, এই মেসেজটার জন্যই এই ধরনের একটা ক্ষমতার আমরা কি বলবো যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। সেনাবাহিনীকে তার নির্বাহী ক্ষমতা প্রসঙ্গে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, দেশ পুনর্গঠন ও পুলিশকে সংস্কার করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিবেশ যাতে সম্পূর্ণভাবে ঠিক থাকে, মানুষের জননিরাপত্তাটা নিশ্চিত হয়, এবং আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরও শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো। এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এই সময় সাংবাদিকদের হত্যা মামলায় আসামি করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যেসব সাংবাদিক, কবি ও শিল্পী ফ্যাসিবাদে জড়িত ছিলেন ও সহযোগিতা করেছেন তাদেরকে ছাড় দেওয়ার সুযোগ নেই। এই মামলাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে, তদন্ত করা হবে এবং যদি অভিযোগ না থাকে তাকে এই মামলা থেকে রেহাই দেওয়া হবে। কেবলমাত্র সাংবাদিক পরিচয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না। এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল, এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে, তাদের লেখনীর মাধ্যমে, তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে, গণহত্যার পক্ষে কাজ করেছে, উস্কানি দিয়েছে, তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে। সামাজিক মাধ্যমে ব্যাপক গুজব প্রতিরোধে তথ্য মন্ত্রণালয়ের সেল কাজ করছে কিনা জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, গুজব রোধে ফ্যাক্ট চেকিং বিষয়টি আরও শক্তিশালী করার ব্যাপারে কাজ করা হচ্ছে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগ সরকারের করা পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থগিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক প্রভাবশালী ঠিকাদার প্রকল্প পরিচালকদের ইচ্ছে মতো প্রকল্প বাস্তবায়ন করায় বারবার প্রকল্প সংশোধন ও বরাদ্দ বাড়ানো হতো বলে জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সার্ভিলেন্স লুটপাটের যথেষ্ট সুযোগ ছিল না বলে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প পেলে ফেলে রাখা হতো জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। তিনি আরও জানান, দাতা গোষ্ঠী নতুন পুরাতন সব প্রকল্পেই টাকা দিতে প্রস্তুত। রকনুজ্জামানের রিপোর্ট। বুধবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় 1200 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্পের অনুমোদন দেয় একনেক। এর মধ্যে 600 কোটি টাকা ব্যয়ে গ্যাস অনুসন্ধানের একটি প্রকল্প রয়েছে। সভা পরবর্তী রাজধানীর আগারগাঁয়ে পরিকল্পনা মন্ত্রণালয় ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আওয়ামী লীগ সরকারের আমলে প্রকল্প অনুমোদনের সাথে বাস্তবায়নের বিস্তর ফারাকের কথা জানান পরিকল্পনা উপদেষ্টা। আমাদের অর্থনীতির দিক নির্দেশনা, নতুন দিক নির্দেশনা এবং তার অর্থায়ন কী করে হবে এটার জন্য একটা টাস্ক ফোর্স হয়েছে। 3 মাসের মধ্যে তারা রিপোর্ট দেবে প্রকল্পগুলো কেন নষ্ট হলো, কেন এতবার সময় বাড়াতে হলো এবং কেন এতবার অর্থ বরাদ্দ দিতে হলো, বাড়তি অর্থ বরাদ্দ দিতে হলো, এবং কেন কিছু কিছু বড় বড় প্রকল্পের খরচ আন্তর্জাতিক যে হিসাব তার থেকে 3-4 গুণ কেন বেশি হলো। লুটপাটের সুযোগ কম থাকায় বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প ফেলে রাখা হতো বলেও মন্তব্য করেন তিনি। জানান, সব ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যত প্রয়োজন তত অর্থ দিতে চান দাতারা।
সরকার মূল্যস্ফীতি কমানো সহ শিক্ষা প্রযুক্তি খাতে নতুন নতুন প্রকল্পকে অগ্রাধিকার দেবে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। রাজনৈতিক মদতপুষ্ট স্বার্থগোষ্ঠীর জন্য অনেক প্রকল্প হয়তো নেওয়াই হয়, অথবা ভালো প্রকল্প নিলেও সেগুলোকে অপচয় করা হয়, দুর্নীতি হয়। আমরা সেগুলোকে বলছি যে রাজনৈতিক প্রকল্প আমি বলবো না, আমি বলবো যে অপরাজনৈতিক প্রকল্প। টাকার যাতে অপচয় না হয়, দুর্নীতি যাতে না হয়, সেটা হলো আমাদের প্রধান লক্ষ্য। এতে যদি কম ব্যয় হয়, বাজেটের আকার ছোট হয়, আমার নিজের ব্যক্তিগতভাবে তাতে কোনো অসুবিধা নেই। ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, শেখ হাসিনা সরকারের করা পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত করা হয়েছে। বর্তমান সরকার নয়, পরবর্তী রাজনৈতিক সরকারই নেবে পরবর্তী পঞ্চবার্ষিক পরিকল্পনা। যাত্রাতেই বোঝা গেছিল ওটা হবে না। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়ে 7 দিন পর গুলশানের বাসভবনে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এভার কেয়ার থেকে বুধবার সন্ধ্যা 7টার কিছু পরে ফিরোজায় ফেরেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত 11 সেপ্টেম্বর রাত 1:45টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন জানান, কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন হাসপাতালে ছিলেন। উড়োজাহাজে দীর্ঘ পথ ভ্রমণে তিনি শারীরিকভাবে সক্ষম হলেই মেডিকেল বোর্ড তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার উদ্যোগ নেবে। সব প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। বেগম খালেদা জিয়া বিদেশের চিকিৎসা নিয়ে আইনি কোনো জটিলতা নেই বলেও জানান তিনি। তবে দিন যতই যাচ্ছে বেগম জিয়ার রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যাচ্ছে। ডাক্তার জাহিদ আরও বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ডাক্তার জাহিদ জানান হতাহতদের বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। শেখ হাসিনা পালিয়ে যাবার বিষয়ে বেগম খালেদা জিয়া বলেছেন, এমন দিনটি দেখার অপেক্ষায় ছিল সবাই। 5 তারিখে যেটা বলতেছিল, 5 তারিখে উনি আপনারা যে 12টা পর্যন্ত কিন্তু আপনারা কিছুই দেখাতে পারেন নাই। দুপুর 12টার পর থেকে আপনারা প্রথম লাইভ যখন দেখানো শুরু করেছেন, তখন কিন্তু উনি বিছনায় শুয়ে উনি এগুলো দেখতেছিলেন এবং বলতেছিলেন যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছিলেন। যখন উনি পালিয়ে যাচ্ছে, ওই যে ছবিটা যখন আপনারা দেখাইছেন, তখন উনি বলছে যে এই দিনটা দেখার খুব প্রয়োজন ছিল। দেশের মানুষ যাতে কোনো অবস্থাতে আইন নিজের হাতে তুলে না দেয় এবং কোনো ধরনের প্রতিহিংসা পরায়ণতার মধ্যে আমরা যাতে না পড়ে আগের যে ঐতিহ্য সেটা আমরা ধারণ করতে চাই না। আমরা প্রতিহিংসা চাই না, আমরা আইনানুগ বিচার হোক সেটা চাই। এবং উনি এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি সত্যিকার অর্থে উনি অ্যাটলিস্ট আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সাথে প্রতিবেশী হিসেবে থাকতে চাই, তবে অন্যায় করলে প্রতিবাদ করা হবে। শেখ হাসিনা বিচারের দাবিতে গতকাল ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার আন্দোলনের ফলে ফ্যাসিস্ট সরকার পতনের পর দেশ এখন মুক্ত, স্বাধীন। এই স্বাধীনতা ততক্ষণ থাকবে যতক্ষণ তা ধরে রাখা যাবে। শেখ হাসিনা হাজার হাজার মানুষ খুন করেছেন, বিএনপি নেতা ও ছাত্র জনতাকে নির্যাতন করেছে। এদিকে গতকাল সন্ধ্যায় সদর উপজেলার রুহিয়া বালিকা বিদ্যালয় মাঠে দলের দ্বিবার্ষিক সম্মেলনে নতুন সরকারকে সময় দেওয়ার কথাও জানান তিনি। আমাদের একটা দায়িত্ব হচ্ছে যে এই সরকারকে আমরা সব রকম সহযোগিতা করবো, আর আমরা এমন কোনো কাজ করবো না যাতে রোজা ভুলগুলো আমাদের দিকে দেখাতে পারে। আমরা তো আওয়ামী লীগের মতো কাজ যেন আমরা না করি, আমাদের কোন নেতাকে যেন তারা বলতে না পারে এটা আওয়ামী লীগের মতো কাজ করতে যেন বলতে পারে, যেন ভালোবাসা কাজতে হয়। এই বিষয়টা আমাদের রাখলাম। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার সম্ভব নয়, নির্বাচিত সরকারই পারে সবকিছু সংস্কার করতে। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানান, সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামের পর এখন ঐক্যবদ্ধভাবে তা বাস্তবায়ন জরুরি। ক্ষমতায় থেকে উপদেষ্টারা রাজনৈতিক দল গঠন করতে চাইলে পরবর্তী নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে বলেও মন্তব্য করেছেন বিরোধী নেতারা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 2 সদস্য সহ সকল শহীদদের স্মরণে বুধবার রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ লড়াই সংগ্রামের পর ফ্যাসিস্ট সরকারের পতনে জুলাই আগস্টে ছাত্র জনতার অবদান আলোচনা সভায় তুলে ধরা হয়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সব সংস্কারের দিকে নজর না দিয়ে অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনের উপর জোর দেয়া। গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের সরকারকেও অনেক কাজ করতে হবে, কিন্তু কি কাজ তারা করবেন এই প্রতিশ্রুতি তাদেরকে আগেই বলতে হবে। একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসছে, তারা সংস্কার করতে চায়, তা আমাদের সেসব আকাঙ্ক্ষার কিছু অংশ এই সরকারের দ্বারাই পূরণ হতে পারে, কিন্তু যা হবে না সেটা পূরণ করার দায়িত্ব তো আমাদেরকেই নিতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা প্রকাশ করে কমরেড সাইফুল হক বলেন, তাদের মধ্যে সমন্বয়হীনতা দূর করতে হবে। ক্ষমতায় থেকে উপদেষ্টারা রাজনৈতিক দল গঠন করতে চাইলে পরবর্তী নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। গণতন্ত্র সমুন্নত রাখতে ফ্যাসিবাদ নয়, জবাবদিহিতার উপর জোর দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। অন্তর্বর্তী সরকারের থেকে, তার বাতাবরণে থেকে রাষ্ট্রীয় প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো বাতাবরণ, কোনো সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম করবার কোনো সুযোগ নেই। নাই কেন? কারণ অন্তর্বর্তী সরকারকে ভবিষ্যতে তাদের অধীনে একটা বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন তাদেরকে নিশ্চিত করতে হবে। তারা যদি বিশেষ কোনো দল, কোনো মতাদর্শে তারা যদি পক্ষ অবলম্বন করেন, তাদের যে নিরপেক্ষ চরিত্র, সেই চরিত্র তারা কিন্তু হারিয়ে ফেলবেন। ছাত্র জনতা তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই আকাঙ্ক্ষা পোষণ করছে যে বাংলাদেশে ওই রকম একটি গণতন্ত্র হবে। নতুন বন্দোবস্ত বলতে তারা এই জায়গায় বোঝাচ্ছেন যে বন্দোবস্তে সরকার যে হবে তার জবাবদিহিতা থাকে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ ও জনগণের প্রত্যাশা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান জানান, সাধারণ মানুষের অধিকার বাস্তবায়নের কাজ চলছে। এই দেশকে আমরা যদি পরিবর্তন করতে চাই, একটি জনকল্যাণমুখী একটি দেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই, এই দেশের কোটি কোটি বঞ্চিত মানুষের যে অধিকার, কথা বলার অধিকার তো আমরা বলেছি, ভোটের অধিকার এটাও আমরা বলেছি। আমি সঙ্গে যেটা যোগ করব যেটা এখানে আলোচনা হয় না, যে তাদের সত্যিকার একজন আত্মসম্মান নিয়ে মানুষ হিসাবে বেঁচে থাকার যে অধিকার, আসুন আমরা সবাই মিলে সেই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা নিজেদের নিয়োজিত করি। দেশ গড়তে ঐক্যবদ্ধ হবার কথাও জানান আলোচকরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ব্যাংক কোম্পানি আইন সংশোধন করলে 60% খেলাপি ঋণ আদায় সম্ভব বলে মনে করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস বিএবির সভাপতি আব্দুল হাই সরকার। তিনি বলেন, সদ্য গঠিত টাস্কফোর্স বিএবির সাথে আলোচনা করে কাজ করলে 6 মাসের মধ্যেই ব্যাংকিং খাত ঘুরে দাঁড়াবে। বুধবার বিএবির পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে প্রথমবারের মতো দেখা করে। কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এই বৈঠকে খেলাপি ঋণ আদায়, তারল্য সংকট মোকাবেলায় করণীয় সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের বিএবির সভাপতি আরও বলেন, আইনের ফাঁকফোকরের কারণে খেলাপি আদায় করা যাচ্ছে না। এ সময় এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ন্যাশনাল ব্যাংক চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু জানান, ব্যাংক খাতের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তবে অভিযোগ করেন, কিছু ব্যাংকে অতি নিয়ন্ত্রণ করছে কেন্দ্রীয় ব্যাংক। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশের মানুষ বন বিভাগকে আর কাঠ চুরির প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে আয়োজিত জাতীয় বৃক্ষমেলা 2024-এর সমাপনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ঢাকা বৃক্ষহীন শহরে রূপ নিয়েছে। জলবায়ুর প্রভাব, অক্সিজেন সরবরাহ এবং কংক্রিটের আবদ্ধতা থেকে মুক্তি পেতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, ছাদ বাগান ইতিবাচকভাবে এগিয়েছে, তবে তা পর্যাপ্ত নয়। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ, এই স্লোগানে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের গাছ চেনা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় 4টি ক্যাটাগরিতে মোট 45 জনকে পুরস্কৃত করা হয়। পেশায় ওয়ার্ড বয়, জড়িত শ্রমিক লীগের রাজনীতিতে। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীদের ছত্রছায়ায় হয়ে উঠেছিলেন হাসপাতাল সম্রাট। রংপুর মেডিকেলের 4র্থ শ্রেণীর কর্মচারী নেতা আশিকুর রহমান নয়ন 12 বছর আধিপত্য বিস্তার করে গড়েছে সম্পদের পাহাড়।
চিকিৎসা ব্যবস্থা থেকে টেন্ডারবাজি প্রতিটি দফতর ছিল তার দখলে। রংপুর মেডিকেল নিয়ে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টের আজ থাকছে দ্বিতীয় পর্ব। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের 4র্থ শ্রেণীর কর্মচারী নেতা আশিকুর রহমান নয়ন দাপট দেখিয়ে হয়েছে হাসপাতালের গডফাদার। 2012 সালে অফিস সহায়ক পদে যোগ দিয়ে স্থানীয় নেতাদের মদদে নয়ন হয়ে ওঠে বেপরোয়া। তার ইশারা ছাড়া নড়ত না কোনো ফাইল। কর্মকর্তা থেকে শুরু করে নার্স, চিকিৎসক, কর্মচারীরা ছিলেন জিম্মি। এখানে যেগুলো দোকান বসাইতো সেই দোকানগুলোর মোট কথা পার মান্থ 500-1000 টাকা করে টাকা নিত এবং তার ভয়ে কোনো কেউ কথা বলতে পারতো না। কর্মচারী থেকে শুরু করে আশেপাশের লোক থেকে শুরু করে কেউ কথা বলতে পারতো না। 2018 সালে 4র্থ শ্রেণীর কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক পদ পেয়ে শক্তভাবে গড়ে তোলে সাম্রাজ্য। নয়ন বাহিনীর নাম ছড়িয়ে পড়ে নগর জুড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মিলন হত্যা মামলায় আসামি হলে গা ঢাকা দেয় নয়ন, কিন্তু বহাল তবিয়তে আছে তার সহযোগীরা। ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, যেহেতু ওটা হিসাব শাখা, এটাকে সম্পূর্ণ আলাদা, যেটার সাথে আমার প্রশাসন শাখার কোনো সম্পর্ক নাই। মিডিয়ার সামনে বা এইভাবে বলার আমার কোনো এখতিয়ার নাই। এটা দিতে গেলে আমার পরিচালক মহোদয়ের পারমিশন লাগে। আমি অনেক ছোট চাকরি করি। এটা যদি আপনি কারো কাছে শুনে থাকেন, এক পক্ষে শুনে কোনো জাজ করতে হয় না। সামান্য কথায় আমাকে এখান থেকে ট্রান্সফার করা হয়েছে, উইথাউট কোনো সমস্যা। আমি নিজেও জানি না কেন আমি ট্রান্সফার হয়েছি, অথচ আমি কাজ করে গেছি। আমি এখনও কাজ করছি। এখনও যদি নন বাহিনী এসে আমাকে কোনো ট্রাফে ফেলে ট্রান্সফার করে দেয়, আমি ব্যাগ নেবো, চলে যাবো, প্রশ্নও করবো না কেন। আমার সরকারি চাকরি, ট্রান্সফার দিলে আমাকে যেতে হবে, কারণ আমাদের এই ছোটো কর্মচারীদের যাওয়ার জায়গা নেই ভাই। মেডিকেল ক্যাম্পাসের দোকান ভাড়া, সাইকেল গ্যারেজ, ক্যান্টিন, অ্যাম্বুলেন্স আর ওষুধ কোম্পানি সহ বিভিন্ন ক্লিনিকের স্যাম্পল কালেক্টরদের জিম্মি করে মাসোহারা নিত নয়ন ও তার বাহিনী। গাড়ি বাড়ি সহ নয়নের রয়েছে প্রায় 15 কোটি টাকার সম্পদ। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। ক্রিকেট আজ শুরু হচ্ছে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। চেন্নাইয়ে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। প্রথম টেস্টের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত টাইগাররা। মানিক মাহমুদের রিপোর্ট। টেস্টে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে এত উত্তেজনা এর আগে কখনো তৈরি হয়নি। লাল বলের ক্রিকেটে বরাবরই দুর্বল বাংলাদেশ। অন্যদিকে টানা 2টি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছে ভারত। তবে নিজেদের টেস্ট ইতিহাসে সেরা সময় পার করছে বাংলাদেশ। মাত্র 2 সপ্তাহ আগেই 2 টেস্টের সিরিজে পাকিস্তানকে তাদের মাটিতেই হোয়াইট ওয়াশ করেছে শান্তর দল। তাই এই সিরিজে টাইগারদের সমীহ করতেই হচ্ছে রোহিত শর্মার টিম ইন্ডিয়াকে। অবশ্য মাঠের লড়াই শুরু হওয়ার আগেই জমজমাট কথার লড়াই, যেই লড়াইয়ে যোগ দিয়েছেন ভারতের কোচ গৌতম গম্ভীর আর অধিনায়ক রোহিত শর্মাও। তবে কথার লড়াই থেকে অনেকটাই দূরে বাংলাদেশ। দারুণ আত্মবিশ্বাস নিয়ে চেন্নাই গেলেও টাইগাররা পা মাটিতেই রাখছেন। অনেকটাই নমনীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেদের সর্বোচ্চটা দিতে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন টাইগার ব্যাটসম্যান ও বোলাররা। ইংল্যান্ড থেকে দলের সাথে যোগ দিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব ভাই এসেছেন, দলের সাথে যোগদান করেছেন। আমরা তো একটা ভালো সিরিজ শেষ করে আসলাম এবং আমার মনে হয় যে আমাদের যেই সেটআপটা আছে খুব ভালো অবস্থানে আছে। টপ অর্ডাররা রান করেনি, সাদমান একটা ভালো ইনিংস খেলেছে, জাকিরের একটা ছোট ভালো ইনিংস ছিল। বাট যে যে জায়গায় ব্যাটিং করছে, আমার মনে হয় মুশফিক ভাই অনেকদিন ধরে ওই জায়গায় ব্যাটিং করছে এবং ভালো করছে, লিটন, মিরাজ। তো খুব বেশি একটা এটা নিয়ে চেঞ্জ করার প্রয়োজন আমার কাছে মনে হয় না আছে, কারণ ওপরে যে 4টা ব্যাটসম্যান আছে তারা ক্যাপেবল ওইখানে ভালো করার। উইকেটের ব্যাপারে যতটুকু দেখে বুঝেছি ভালো একটা উইকেটই হবে। খুব বেশি স্পিন বা পেস বোলিং এটা নিয়ে কথা বলতে চাই না। কালকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা উইকেটটা অ্যাডাপ্ট করার চেষ্টা করব, কারণ স্পিন এবং পেস দুই দিক থেকে আমার মনে হয় আমাদের টিমটা ব্যালেন্স আছে। সো খুব বেশি একটা এটা নিয়ে চিন্তার কারণ হবে না। ভারতের বিপক্ষে ম্যাচের ফল কি হবে সেই চাপ নিতে চান না শান্ত, বরং টেস্টের প্রতিটি সেশনে কিভাবে ভালো খেলা যায় সেদিকেই গুরুত্ব তার। রেজাল্ট নিয়ে যদি বলেন, ডে 5-এ লাস্ট সেশনে যে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা, সো তার আগ পর্যন্ত আমরা জাস্ট চেষ্টা করব যে আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলা। কঠিন একটা প্রতিপক্ষ, এটা আমরা সবাই এগ্রি করি, বাট আসলে প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদেরকে নিয়ে চিন্তা করাটা ইম্পর্টেন্ট। 5টা দিন আমরা কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, লক্ষ্য তো একটাই থাকে যে আমরা প্রত্যেকটা ম্যাচ জিতবো। এ ধরনের সিরিজ তো অবশ্যই যদি ভালো করতে পারি, আমার মনে হয় প্রত্যেকটা টিমই হয়তো আমাদের সাথে আরো বেশি বেশি ম্যাচ খেলতে চাইবে। ভারতের মাটিতে এর আগে 3টি টেস্টই হেরেছিল বাংলাদেশ। এবারের সফরে খেলবে 2টি টেস্ট। 2 দলের মোট 13 টেস্টের পরিসংখ্যানে 11টিতে জয় ভারতের। ড্র হয়েছে 2টি টেস্ট। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরো একবার জানিয়ে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে গুলশান থেকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কাজে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। আইন শৃঙ্খলা দ্রুত ঠিক করতে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি জানিয়েছেন উপদেষ্টা নাহিদ। চলমান পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিতের সিদ্ধান্ত একনেক সভায় 222 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্পের অনুমোদন। সময়মতো প্রকল্প বাস্তবায়নের তাগিদ। এক সপ্তাহ পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া। বর্তমান সরকারকে সময় দেবে বিএনপি, ঠাকুরগাঁওয়ে বললেন মির্জা ফখরুল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।